একটা ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করুন। আপনি আবদ্ধ, চোখ বাঁধা আর গভীর খাদের ধারে দাঁড়িয়ে আছেন। যতটা ভাবছেন এটা ততটা অবাস্তব নয়। এখন ঠিক সেটাই ঘটছে মানব জাতির সাথে। আমরা সবাই এক অতল গহ্বরের ধারে চলে যাচ্ছি, বিপদ মাত্র এক ধাপ দূরে। কিন্তু ধরুন যদি নিজেদের বাঁচাতে পারি, চোখ খুলে দিয়ে বাস্তবের সম্মুখীন হই আর দুর্গম পাহাড়ের ধার থেকে দূরে সরে যাই। একজন মানুষ হিসেবে, বিশেষ করে একজন মা হিসেবে, আমাদের সন্তানকে যে পৃথিবীতে রেখে যাচ্ছি তা নিয়ে আমি খুবই চিন্তিত। এই পৃথিবী আমার নিজের জীবদ্দশায় পরিবেশগত বিপর্যয়ের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। মাদার আর্থ হাজার হাজার বছর ধরে আমাদের লালন পালন করে আসছে, কিন্তু আমরা মানুষরা কি করেছি দেখুন। আমরা লাইফ সাপোর্ট সিস্টেমকে এমন পর্যায়ে নিয়ে গেছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বর্তমানে গোটা বিশ্বব্যাপী নানা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা এই ক্রমবর্ধমান সমস্যা নিয়ে গবেষণা করছে। তাদের মধ্যে একজন হলেন কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ভাস্কর ভিরা। তিনি প্রাকৃতিক ইকোসিস্টেম এবং মানব কল্যাণের মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করছেন, বিশেষ করে তার নিজের দেশ ভারতে। উনি দেখতে পাচ্ছেন আমরা পরিবেশগত বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমরা পৃথিবীর ধারণ ক্ষমতা অতিক্রম করে গেছি, যেখানে মানুষের টিকে থাকা খুবই বিপজ্জনক। কিন্তু এত সমস্যা সত্ত্বেও এখনো আশার আলো আছে। এই অনুষ্ঠানে আমরা অনেক ইন্সপায়ারিং লোকজনের সাথে দেখা করব, যারা আমাদের চোখের বাঁধনটা খুলে ফেলে পাহাড়ের ধার থেকে সরিয়ে নিয়ে এসে উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আর মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, এই পৃথিবীর ভবিষ্যতের জন্য লড়াই করা। এটাই হয়তো আমাদের প্রকৃতি মাকে বাঁচানোর শেষ সুযোগ, মানে আমাদের পৃথিবীকে। আমি পড়েছি আমরা মানুষরা প্রথম শস্য সংগ্রহ করা শুরু করি প্রায় 1 লক্ষ বছরেরও কিছু আগে থেকে, কিন্তু আমরা শস্য রোপণ শুরু করি অনেক পরে, প্রায় 12,000 বছর আগে। আর তাই আমাদের পূর্বপুরুষরা হয়ে ওঠেন কৃষক। আর তারপর সবকিছু বদলে যায় মানব জাতির জন্য এবং এই গ্রহের জন্য। কৃষিকাজ, এটি আমাদের খাদ্য দেয়, পশু পাখির খাবারের যোগান দেয় এবং আমাদের পোশাকেরও ব্যবস্থা করে। আজকের ভারতে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড, যেখানে প্রায় 45% শ্রমশক্তি কাজ করে আর প্রায় 16% অবদান করে দেশের জিডিপিতে। কিন্তু সবসময় এরকমটা ছিল না। বহু ঘটনা ভারতীয় কৃষিকে তৈরি করেছে, কিন্তু এই গল্পটা চালিয়ে যেতে আমাদের অনেক দূর যেতে হবে। ব্রিটেনে এবং ঐতিহাসিক কেমব্রিজ শহরে আজ সকালে প্রফেসর ভিরা যাচ্ছেন এখানকার বহু কলেজের মধ্যে একটিতে একজন সহকর্মীর সঙ্গে দেখা করতে। হাই ডেভিড, হাই ভাস্কর, আমারও ভালো লাগলো। তারপর কেমন চলছে সব? ভালো, আপনি কেমন আছেন? ভালো। বিশ্ববিদ্যালয়ে আমার অনেক সতীর্থ ভারতীয় ইতিহাস পড়েছেন, সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেছেন। আজ সকালে আমি এমন একজন সতীর্থর সঙ্গে দেখা করছি যিনি কেমব্রিজ কলেজের গ্লোবাল ফুড সিকিউরিটি রিসার্চ সেন্টারের সদস্য। ওনার গবেষণার বিষয় অতীত ভারতের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্তের সঙ্গে যুক্ত। সেই সময়টি যখন আমাদের দেশ স্বাধীনতা পেল ব্রিটিশ শাসন থেকে। স্বাধীনতার পর নতুন জাতি দৃঢ় প্রতিজ্ঞ ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে এবং তার নাগরিকদের ক্ষুধা দূর করতে। তাই অনেক দিক থেকেই আপনি বলতে পারেন খাদ্য নিরাপত্তা উপনিবেশ পরবর্তী রাষ্ট্রের নীতিগত ভিত্তির অংশ হয়ে ওঠে এবং স্বাধীন ভারতীয় রাষ্ট্র দায়িত্ব নেয় এবং তার রাজনৈতিক বৈধতাকে
বাস্তবায়িত করে যাতে প্রতিটি ভারতীয়কে অন্তত একবেলা পুষ্টিকর খাবার যোগান দেওয়া যায়। উদাহরণস্বরূপ নেহেরু তার রাজনৈতিক বৈধতাকে মান্যতা দিলেন ভূমি সংস্কার করতে, যাতে গ্রামের মানুষের জীবনে সমৃদ্ধি আসে এবং খাদ্য উৎপাদন বাড়ানোর উপর। আমার সহকর্মী বলছিলেন যে এই দৃঢ় সংকল্পতার ভিত্তি ছিল খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য ভারতের সংগ্রাম, যা ছিল মারাত্মক খরা এবং অন্যান্য কারণের জন্য। সেই সময়ে দেশ শস্য আমদানি শুরু করল যুক্তরাষ্ট্র থেকে। বিদেশি খাদ্য আমদানির উপর বাড়তে থাকা নির্ভরশীলতার মোকাবিলায় ভারত শেষ পর্যন্ত চালু করল সবুজ বিপ্লব। 1960-এর থেকে শুরু করে এটি ছিল কৃষককে আরো উপযুক্ত এবং শিল্পায়িত করার প্রচেষ্টা ভারতের। সবুজ বিপ্লবের পেছনে থাকা বিজ্ঞানীরা যখন নতুন প্রযুক্তির প্রসার করলেন, এটা একটা সহজ পথ হয়ে উঠেছিল ইন্ডিয়ান স্টেটকে প্রতিশ্রুতি দেওয়া খাদ্য নিরাপত্তা প্রাপ্ত করার জন্য। তাই বহুদিক থেকে এটা অত্যন্ত সফল হয়েছিল। বিশাল পরিমাণে ধান, গম আর ভুট্টা উৎপাদনে এর নিজস্ব মানদণ্ডে বিচার করে দেখলে সবুজ বিপ্লব কিন্তু সফল হয়েছিল। মানে 35 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বেড়েছিল। আমার কাছে এটি আকর্ষণীয়, কারণ যে বিজ্ঞানীকে অনেকে বলেন সবুজ বিপ্লবের জনক, তিনি ছিলেন MS স্বামীনাথন, এবং উনি এই কেমব্রিজেই পড়াশোনা করেছিলেন, যেখানে আমি এখন পড়াই ফিটজ উইলিয়াম কলেজে। জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং এ তাঁর কাজই সাহায্য করেছে ভারতকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর হতে এবং 1960-এর পরে দুর্ভিক্ষ এড়াতে। MS স্বামীনাথনের নেতৃত্বে, যার জন্য তিনি পরে ভারতরত্নে ভূষিত হন, সেই সবুজ বিপ্লব নাটকীয়ভাবে উৎপাদন বাড়িয়েছিল রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে এবং অত্যধিক জল ব্যবহার করে। এটি প্রথম বছরগুলোতে প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি এনেছিল এবং ভারতকে খাদ্য নিরাপত্তার দিকে এগিয়ে দিয়েছিল। কিন্তু এর তীব্র কৃষি পদ্ধতির অনেক নেতিবাচক ফল ছিল। বিস্তীর্ণ বনাঞ্চলকে খামারের জায়গা করে দিতে হয়েছিল, কীটনাশকের দূষণ বেড়েছিল ভয়াবহভাবে, ভূগর্ভস্থ জল কমেছিল ব্যাপকভাবে, বায়ু দূষণ বেড়েছিল এবং অনেক দেশজ ফসলের প্রজাতি আমরা হারাতে শুরু করেছিলাম। ভারতের অনেকগুলো খামারের মতোই আমি উত্তর ভারতের যে খামারটি পরিদর্শন করছি, সেটি ভয়ানকভাবে প্রভাবিত হয়েছে বহু বছরের আক্রমণাত্মক কৃষি পদ্ধতির কারণে। সবুজ বিপ্লবের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এটি নিয়ে এসেছে বিপর্যয়কর পরিবেশগত পরিণাম। রাসায়নিক কৃষি নির্ভর কৃষি পৃথিবীকে বিষাক্ত করেছে আর ধ্বংস করেছে ন্যাচারাল ইকোসিস্টেম। আজ ভারতে এবং অন্যত্র আমরা হয়তো দাঁড়িয়ে আছি একটি মারাত্মক কৃষি সংকটের সীমানায়, যেখান থেকে আমরা হয়তো আর ফিরতেই পারবো না। প্রফেসর ভিরার কথা উদ্বেগজনক এবং সত্যি। অত্যধিক জল ব্যবহারের পাশাপাশি আজ আমাদের অধিকাংশ কৃষক ভরসা করেন রাসায়নিকের ওপর এবং কৃত্রিম সারের ওপর। এটি অনেকটা মাদকাসক্তের মারাত্মক আসক্তির মতো। যত বেশি রাসায়নিক ব্যবহার করবেন, পরের বার তত বেশি লাগবে। তেমনি এই চক্রের ওপর কৃষকরাও নির্ভরশীল হয়ে পড়েছেন। শুধুমাত্র আরো রাসায়নিক দাও আর সামনে এগিয়ে চলো। এর বহুবিধ পরিণতি আছে। এটি দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য নষ্ট করে। দেখা গেছে যে ভারতে 30%-এরও বেশি জমি নষ্ট হয়ে গেছে। এটি ব্যাপক হারে ছোট প্রাণী যেমন পোকামাকড়ের মৃত্যুর কারণও হয়, যারা পরাগ বাহক হিসেবে কাজ করে, যা যে কোনো কৃষিকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর যখন এগুলো হ্রদ ও নদীতে গিয়ে পড়ে, তখন ভয়াবহ রাসায়নিক প্রভাব ফেলে আর ভূগর্ভস্থ জলাধারের সাথে জলাশয়গুলোকে বিষাক্ত করে। বাটিন্ডা আর বিকানেরের মাঝের অঞ্চলটিকে ক্যান্সার বেল্ট নাম দেওয়া হয়েছে মানুষের ওপর এখানকার রাসায়নিক দ্বারা দূষিত জলের ভয়াবহ প্রভাবের কারণে। এরপর দেখবেন মাটি হল ধরিত্রী মায়ের আসল সত্তা।